ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন জীবনের আলোকবর্তিকা স্বামী ভূতিষ্ঠানন্দজি মহারাজ গোপেন্দ্র চৌধুরী। দিনটা ছিল 1989 সালের 20শে সেপ্টেম্বর, বুধবার, সকাল 7টা। আমার জীবনের এক বিশেষ শুভক্ষণ। গঙ্গা স্নান করে প্রবেশ করেছিলাম একটি সুন্দর সুসজ্জিত কক্ষে। সেখানে সেদিন আমার মতো 35 জন ভাগ্যবান এবং ভাগ্যবতীর জীবনকে ওই 4টি ঘন্টা একেবারে উল্টে পাল্টে দিল। বারবার মনে পড়ছিল কদিন আগের নিজের দীক্ষার ব্যবস্থাটা অলৌকিকভাবে ঠিক হয়ে যাবার ঘটনাটা। অনেক অনেক জন্মের সাধনার ফলেই এমন গুরু ইষ্ট পেয়ে জীবন ধন্য হয়েছে। ভুলতে পারবো না সুমিতাদির কথা। গোপেন, এমন গুরু পাওয়া বহু জন্মের পুণ্যফল। সে সুযোগ থেকে বঞ্চিত হয়েও না। যত দেরি করবে দীক্ষা নিতে ততই ক্ষতি হবে। বর্ধমানে দিব্যানন্দ মহারাজ দীক্ষা নেওয়ার জন্য পীড়াপিড়ি করায় বলেছিলাম আমার কাছে দীক্ষা নেওয়াটা গণ্ডি বলে মনে হয়, বাধা ধরা নিয়মে চলতে হবে। তখন উনি রেগে বলেছিলেন, এমন গুরু আর পাবি নে। তুই যদি এখনই দীক্ষা না নিস তাহলে তোর হাতে জল খাবো না। সেই বছর হঠাৎ 2টি বড় দুর্ঘটনা আমার নিত্য আনন্দময় ব্যস্ত জীবনকে পথহারা করে দিয়েছিল। ঠিক সেই সময় স্বামী পূতানন্দ মহারাজ একটা গোপন চিঠি লিখে বন্ধ চিঠিটা হাতে দিয়ে বলেছিলেন, এই চিঠি নিয়ে গণেশ মহারাজের সাথে দেখা করবে, আর উনি যা বলবেন তাই করবে, অন্যথা যেন না হয়। মঠে গিয়ে চিঠিটা দিতে গণেশ মহারাজ দীক্ষার ফর্মটা দিলেন দেখে রাগ এবং অনিচ্ছাকে চেপে রাখলেও মনে মনে খুবই চটেছিলাম। কোনো কিছু ভাববার আগেই 3 দিনের মধ্যে দীক্ষার আসনে বসতে হলো। তবে বসা পর্যন্ত এই রাগটা ছিল। তারপর থেকেই যে শান্তি, শান্ত ভাব এবং পরম তৃপ্তির আনন্দ পেয়েছি এই কাউকে বোঝানো যাবে না। ভাবলে অবাক লাগে। জীবনে ওই একটা নাটকই ঝড় হয়ে আমার চলার গতি বদলে দিল। 2টি ঘটনার কথা উল্লেখ করি। দীক্ষা নেবার পর শনি রবিবার বা ছুটির দিন বিকালে মঠে যেতাম। মাঝে বেশ কিছুদিন বিভিন্নভাবে ব্যস্ত থাকার ফলে যাওয়া সম্ভব হয়নি। এক রাতে শুয়ে শুয়ে গুরুদেবের ছবি দেখতে দেখতে ভাবলাম, কত দীক্ষার্থী দীক্ষা নিয়ে যায়, তারা কি গুরুসঙ্গ পায়? গুরুর কি তাদের মনে থাকবে? তারপর দিন বিকালে ছুটির দিনে আনমনে বিক্ষিপ্ত চিন্তা ও জিজ্ঞাসা নিয়ে মঠে গিয়ে মহারাজের প্রণামের লাইনে সামিল হলাম। প্রণামের সময় হঠাৎই গুরুদেব আমায় উদ্দেশ্য করে বললেন, এই সুন্দর ছেলেটি কে গো, কোথায় থাকে? সামনে সুমিতাদি ছিলেন। উনি সমস্ত পরিচয় বলে দিলেন। কোথায় থাকি, কি করি, বলরাম মন্দির ও মঠ মিশনের সাথে আমার ও আমার বাবার ঘনিষ্ঠতার কথাও জানালেন। আমি যে ওনারই কাছে কৃপাপ্রাপ্ত তাও জানালেন। শুনে বলেছিলেন, ওকে একবার আসতে বলো। আমি ততক্ষণে ঠাকুর মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির দর্শন করে লঞ্চঘাটে পৌঁছে গেছি। হঠাৎ দেখি সুমিতাদি সহ নিত্য ভক্তের দল জেটিতে উপস্থিত। আমায় দূর থেকে দেখেই সুমিতাদি চিৎকার করে বললেন, কি পাগল ছেলে রে তুই, গুরুদেব থেকে স্মরণ করছেন আর তুই চলে এলি? আগামীকাল অবশ্যই বিকালে এ সময় মহারাজের সাথে দেখা করিস। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। দীক্ষা দেবার পর কদিনই বা দেখা হয়েছে, কি করে এত লোকের মাঝে আমাকে মনে রাখবেন? অন্য কাউকে হয়তো বলতে পারেন। তখন সুমিতাদি সব বিস্তারিত বললেন। আমি বাড়ি ফিরে এসে ওই দিন সারা রাত গুরুদেবের কথা স্মরণ করেছি, ক্ষমা চেয়েছি, মনের দুশ্চিন্তাগুলি দূর করেছি। পরের দিন বিকালে মঠে গিয়ে গুরুদেবের কাছে পূর্বদিনের কথাগুলি তুলতে মহারাজ বললেন, হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করছিলাম। রোজ না পারো মাঝে মাঝে এখানে আসবে। এখানে আসলে সব চিন্তা দূর হবে এবং আনন্দ পাবে। সেদিনের কথা আজীবন আমার অন্তরে অন্তরে মনে থাকবে
আশীর্বাদ স্বরূপ। প্রায় 2 বছর আগে হঠাৎ এক রাত্রে স্বপ্ন দেখি ঠাকুরের শরীরের মধ্যে মহারাজ মিশে গেলেন। পরের দিন গণেশ মহারাজকে ফোনে বলে স্পেশাল প্রণামের অনুমতি চাইলাম। মঞ্জুর হলো। আমি মহারাজের পদযুগল ধরে অশ্রুসিক্ত নয়নে স্বপ্নের কথা বর্ণনা করলে তিনি মাথায় হাত বুলাতে থাকেন আর শুধু হেসে চলেছেন, কিছুই মুখে বললেন না। আমার এক বন্ধু এই ছবি কয়েকটা তুলে নিলে মহারাজ বললেন, ভালো করে যত্ন করে রেখে দিও ছবিগুলি। ফেরার সময় বারবার বললেন, মনে রেখো ঠাকুরই সব। সেই ছবিগুলি আমার এখনও সুন্দরভাবে রাখা আছে। এই দুটি ঘটনা আমার জীবনে নতুন মাত্রা যোগ করেছে। শুধু তাই নয়, আধ্যাত্মিক জগতে নতুন পথের সন্ধানও দিয়েছে, বিশ্বাসী করেছে। স্বপ্ন, অলৌকিকতা যদিও আমি কোনোদিনই বিশ্বাস করতাম না, তবুও এখন মনে হচ্ছে আজ যেন সত্য। স্বপ্ন, উপলব্ধি এবং বাস্তব মিলেমিশে একাকার হয়ে আমাকে দারুণ উৎসাহী ও সদানন্দময় করেছে। জীবন জিজ্ঞাসাকে এক নতুন আলোর সন্ধান দিয়েছে। প্রতি মুহূর্তে উপলব্ধি করছি ঠাকুরই সব। তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। সেই তিনি বিভিন্ন রূপে রয়েছেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।